আজকে আমি দেখাতে চলেছি মালয়েশিয়ান বিমানের রহস্যজনক কাহিনীর পার্ট 3। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মানুষ যখন চিন্তা করেছিল আসলে প্লেনটি কোথায় এবং কিভাবে ক্র্যাশ হয়েছে, তাই আপনাদের জন্য রিসার্চ করার পর আমরা 6টি পসিবিলিটি খুঁজে পেয়েছি যা ফ্লাইট 370 ক্র্যাশের কারণ হতে পারে। আর এই পসিবিলিটির মধ্যে 2টি টেকনিক্যাল দিক সম্পর্কিত আর 4টি হলো মানবিক দিক সম্পর্কিত। তাহলে চলুন প্রথমে এই কেসটির টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি। যেমনটি আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ফ্লাইট 370-তে 227 জন প্যাসেঞ্জার্স, 10 জন ক্রু মেম্বার্স এবং 2 জন পাইলট উপস্থিত ছিলেন। কিন্তু এতগুলো মানুষ ছাড়াও এখানে 11,000 কিলোগ্রাম লাগেজও উপস্থিত ছিল। তাছাড়াও এই প্লেনটিতে প্রচুর পরিমাণে লিথিয়াম আয়ন ব্যাটারিও বহন করা হচ্ছিল। আপনাদের জানিয়ে দেই যে ফ্লাইট 370-র ঘটনা আগেও এমন অনেক ঘটনা প্রকাশে এসেছে যখন চলন্ত বিমানে লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরিত হয়েছে এবং বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়েছে। সম্ভবত ফ্লাইট 370-র সাথে এমনই কিছু ঘটেছিল হয়তো। আর হয়তো এই কারণেই পাইলট দক্ষিণ চীন সাগর থেকে টার্ন নিয়ে বিমানটিকে আবারও মালয়েশিয়ার দিকে নিয়ে যাচ্ছিলেন। আর এই তাড়াহুড়াতেই বিমানটি হয়তো ক্র্যাশ হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন জাগে, বিমানটি সত্যি যদি এখানে ক্র্যাশ হয়ে থাকে তাহলে সমুদ্রের কোনো না কোনো জায়গায় তো অবশ্যই পড়বে। আর যদি লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে দক্ষিণ চীন সাগরে আগুন লেগে যায় তাহলে বিমানটি দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত আসলো কিভাবে? কিন্তু দুঃখের বিষয় হলো এর উত্তর কারো কাছেই নেই। আর দ্বিতীয় সম্ভাবনাটি হলো যে কোনো টেকনিক্যাল ফ্লর কারণেই পাইলটের কেবিন প্রেসার ডিস্টার্ব হয়ে গিয়েছিল হয়তো, আর অক্সিজেনের কারণে উভয় পাইলটই অজ্ঞান হয়ে গিয়েছিল হয়তো। এখন যদি আমরা এই সম্ভাবনার পক্ষে কথা বলি তাহলে সম্ভবত এটি সেই সময় ছিল যখন ফ্লাইট 370 স্যাটেলাইট থেকে 3 মিনিটের জন্য ডিসকানেক্ট হয়েছিল। এরপর প্লেনটি অটো পাইলট মোডে চলে গিয়েছিল হয়তো। তারপর মেশিনটি অটোমেটিক্যালি স্যাটেলাইটকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিল হয়তো। আর তখনই সম্ভবত বিমানটি 6 ঘন্টা স্যাটেলাইটের যোগাযোগে ছিল। কিন্তু কেবিনে যখন কল করা হয় তখন সেখান থেকে কোনো রেসপন্স আসে না। কিন্তু যদি আমরা এর এগেনস্টে কথা বলি তাহলে আপনার প্লাং আইল্যান্ডের ঘটনা তো মনেই আছে, যেখান থেকে ফ্লাইটটি খুব শার্প টার্ন নিয়েছিল আর এরপর সেটি আন্দামান সাগর এলাকায় প্রবেশ করেছিল। আর এখন এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অটো পাইলট মোড নিজে থেকে এত শার্প টার্ন কখনোই নিতে পারবে না, কেননা এটা তার প্রোগ্রামিংই নেই। তাহলে চলুন এখন কথা বলি মানবিক দিক থেকে। এই প্লেনটি কিভাবে ক্র্যাশ হয়েছিল? মানবিক দিক থেকে প্রথম যে সম্ভাবনাটি আসে তা হলো হাইজ্যাকিং। কারণ ফ্লাইট 370 টেক অফের আগে 2 ব্যক্তিকে জাল পাসপোর্টের কারণে ধরা হয়েছিল। হতে পারে এরা 2 জন অথবা আরও কয়েকজন সঙ্গী ক্রুদের মধ্যে উপস্থিত ছিল যারা ফ্লাইটটিকে হাইজ্যাক করেছিল। কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেও কোনো টেরোরিস্ট কানেকশনের প্রমাণ বের করতে পারেনি। মূলত এরা অপরাধী তো ছিল, কিন্তু পুলিশ এদের উপরে সেরকম কোনো সন্দেহ করেনি। আর এরা চুরির মামলার সাজা থেকে বাঁচতে মালয়েশিয়া থেকে পালিয়ে যাচ্ছিল। আর এখন যদি সত্যি ধরে নেওয়া হয় প্লেনটি হাইজ্যাক হয়েছিল, তাহলে এটা কি কোনো এলিয়েনরা হাইজ্যাক করেছিল যে একেবারে অদৃশ্যই করে দিবে? এক্ষেত্রে প্লেনটি কোথাও না কোথাও ল্যান্ড তো করারই ছিল। 2016 সালের মালয়েশিয়ান রয়্যাল পুলিশের একটি সিক্রেট রিপোর্ট লিক হয়ে যায়, যা অনুসারে ফ্লাইট 370-র ক্যাপ্টেন জাহারি শাহ আহমেদের বাড়িতে একটি ফ্লাইট সিমুলেটর খুঁজে পেয়েছিল। এটি এমন একটি মেশিন যা পাইলটরা বাস্তব প্লেন উড়ানোর অভিজ্ঞতা নিতে ব্যবহার করে। মানুষ মনে করে ফ্লাইট সিমুলেটর পাওয়া কোনো বড় বিষয় ছিল না, কিন্তু সেটিতে যে কোঅর্ডিনেট সেট করা হয়েছিল তার এন দক্ষিণ ভারত মহাসাগরেই হচ্ছে। তাহলে কি জাহারি আহমেদ শাহ ইচ্ছাকৃতভাবেই ফ্লাইট 370-কে কি ক্র্যাশ করেছিলেন? তাহলে এর উত্তর হয়তো হ্যাঁ অথবা না, কারণ এর কোঅর্ডিনেট 100% মিলছিল না। তারপরেও জাহারি আহমেদ শাহর উপর থেকে মানুষের সন্দেহ দূর হয় না। তারপরেও কিছু লোক দাবি করে জাহারি আহমেদ শাহ কিছু অবৈধ সংস্থার কাছ থেকে অর্থ নিয়ে ফ্লাইট 370-কে ইচ্ছাকৃতভাবে ক্র্যাশ করেছিল। আর এইখানে যুক্তি দেওয়া হয় যে তিনি প্লাং আইল্যান্ড পর্যন্ত এই প্লেনটি এই কারণে নিয়ে গিয়েছিলেন কারণ তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন আর তিনি শেষবারের মতো তার শহরটিকে দেখতে চেয়েছিলেন। তবে জাহারি আহমেদ শাহের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তাছাড়াও তার 18,000-এরও বেশি ঘন্টা সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, আর তার অনেক অর্থ সম্পদও ছিল এবং তার মানসিক অবস্থাও খুব স্থিতিশীল ছিল। অর্থাৎ এ কথাও স্পষ্ট যে তিনি টাকার লোভে পড়ে এত বড় দুর্ঘটনা ঘটাতে পারেন না। জাহারি আহমেদ শাহের পর এখন সন্দেহজনক কো-পাইলট ফারিক আব্দুল হামিদের দিকে ঘোরে। তার উপরেও ষড়যন্ত্র জড়িয়ে থাকার অভিযোগ লাগে। এখন আপনি হয়তো ভাবতে পারেন তার উপর অভিযোগ লাগার কারণ কি ছিল। তাহলে আপনাকে জানিয়ে দেই, ফ্লাইট 370 দক্ষিণ চীন সাগর থেকে ফেরার সময় যখন মালয়েশিয়ার উপর দিয়ে যাচ্ছিল, তখন ফারিক আব্দুল হামিদের সেলফোন মালয়েশিয়ান একটি টাওয়ারের সাথে কানেক্ট হয়েছিল। তাই মানুষের মতে সম্ভবত তিনি আগে থেকেই ফ্লাইট 370-র পরিণত সম্পর্কে জানতেন, আর এই কারণেই হয়তো তিনি আগে থেকেই তার পরিবারের সাথে ফোন লাগানোর চেষ্টা করেছিলেন। তবে এটা প্রমাণ করা সম্ভব হয়নি যে তিনি আসলে ফোন লাগানোর চেষ্টা করেছিলেন। এমনও তো হতে পারে যে ফেল ফোনটি মালয়েশিয়ান ভূখণ্ডে প্রবেশ করার পর স্বয়ংক্রিয়ভাবেই কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিল। এছাড়াও 2018 সালে এমন একটি থিওরি সামনে আসে যা কয়েক বছরে করা পুরো সার্চ অপারেশনের উপরেই প্রশ্ন তোলে। আসলে ফ্রান্সের একটি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ টিম সমস্ত ডেটা পুনরায় অ্যানালাইসিস করে এবং দেখে যে ফ্লাইট 370 দক্ষিণ ভারত মহাসাগরে নয়, বরং অস্ট্রেলিয়ার খুব কাছাকাছি অবস্থিত ক্রিসমাস আইল্যান্ডের দিকে গিয়েছে। আর এর কয়েক মাস পর এখানেও সার্চ অপারেশন চালানো হয়েছে, কিন্তু সেই আগের মতোই এখানেও কিছু পাওয়া যায় না। যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি তখনও পর্যন্ত ফ্লাইট 370-র কোনো হদিস পাওয়া যায়নি। ফ্লাইট 370-র সাথে কি হয়েছিল আর আজ সেটির ধ্বংসাবশেষ পৃথিবীর সেটা কোথায় পড়ে রয়েছে, সম্ভবত এই প্রশ্নের উত্তর আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। তবে আপনারা এই প্লেনটি সম্পর্কে কি মনে করেন, আর আজ পর্যন্ত কেন এই প্লেনটি খুঁজে পাওয়া গেল না? আপনাদের মূল্যবান মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।